নাইম, আপনি আজকে গিয়েছিলেন আমরা জানি যে মাঠে, এবং অনেকদিন পর আমরা রিপোর্টিংয়ে আপনাকে দেখছিলাম। কেমন অভিজ্ঞতা আপনার আজকের দিনটায়, মানে এবং মানুষকে দেখে কি মনে হয়েছে? এত রাজীব, এক মানুষ। কথায় বলতে গেলে অভাবনীয় অভিজ্ঞতা। মানে আপনি যেমনটি বলছিলেন যে অনেকদিন পরে গেলাম, প্রায় 4.5 বছর পর বোধহয় আমি ফিল্ডে গেলাম, এবং ফিল্ডে যে মহাসমাবেশ এমনও হতে পারে এ ধরনের ধারণা ছিল না। মানে আমরা তো আগের থেকে, আপনি জানেন যে আমরা অনেক পরিকল্পনা করি যে একটা মহাসমাবেশ যখন কাভার করব বা একটা বিগ ইভেন্ট যখন কাভার করব কিভাবে করব, আমাদের সব রকমের পরিকল্পনা ছিল, কিন্তু সেখানে যে কোনো কিছু আর কাজে লাগেনি। তার কারণ একদম জনসমুদ্র হয়ে গেছে। আমার ক্যামেরা ওয়াচ টাওয়ারের উপর রাখতে হচ্ছে, নিচে আমি থাকছি, সেখান থেকে জনসমুদ্র আমাকে ঠেলে একবার ডানে নিচ্ছে একবার বামে নিচ্ছে। তবে যেটি আপনিও দেখছিলেন রাজীব, যে দুজন মানুষ বলছিলেন যে তারা মানে চোখে পানি চলে আসছে, এরকম কিন্তু আজকে আমার অসংখ্য মানুষের সাথে কথা হয়েছে, এবং তারা যে শুধু বিএনপির নেতাকর্মী তা কিন্তু নন, সেখানে সাধারণ মানুষও গিয়েছেন। এবং আপনি জানেন যে তার মানে বাংলাদেশে এটা স্বতঃস্ফূর্ত। একেবারেই স্বতঃস্ফূর্ত। এবং তারেক রহমান যখন বক্তব্য দিতে স্টেজে উঠলেন, তিনি যখন বক্তব্য দিচ্ছেন, তার বক্তব্যতে এমনিতেই মানে আমার কাছে মনে হলো যে বিচ্ছেদের বেদনা, মানে দেশ মাটি তার পরিবারের সাথে যে বিচ্ছেদের একটা বেদনা তার অলমোস্ট 18 বছরের, সেটা তাকে অনেক বেশি পরিশীলিত করেছে। এবং সেই সাথে তিনি তো একদম ক্ষমতার কেন্দ্রে ছিলেন 2001 থেকে 6 এই সময়টাতে। সেখান থেকে হঠাৎ করে শূন্য হয়ে গেল সবকিছু, এটা তাকে পরিণত করেছে। এবং তার বক্তব্য আপনি যখন খেয়াল করবেন, তিনি কিন্তু সে ধরনের পরিণত বক্তব্যটাই দিয়েছেন আজকে। আচ্ছা, সে পরিণত বক্তব্য আপনার কি কেন মনে হয়েছে? সেটা কি আসলে এই ক্ষমতা থেকে দূরে থাকা, বিদেশে একটা নিয়মতান্ত্রিক জীবন যাপন, নাকি আসলে বাংলাদেশের এই গত 16-17 বছরে তিনি আসলে পরিবর্তনটা দেখেছেন, খুব দূরে থাকলেও কাছ থেকেই তো আসলে মনিটর করেছেন? মানে কোন জায়গাটায় তাকে আসলে পরিশীলিত করেছে আপনার মনে হয়? রাজীব, এখানে আপনি যেমনটি বলছিলেন যে দেশের বাইরে অনেক বছর ছিলেন, সেটি একটা ব্যাপার হতে পারে। আরেকটি হতে পারে যে জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড 2006-এর সেই সময়টাতে, মানে আজ থেকে 17 বছর আগের যে তারেক রহমান, 17 বছর পরে মানুষের তো অভিজ্ঞতা অনেক হয়। এবং আপনি যদি বিএনপির ইতিহাস দেখেন, তাহলে দেখবেন যে তার সামনে এখন যে, আমি এটাকে সকাল থেকে বলছিলাম যে একটা মাহেন্দ্রক্ষণ অপেক্ষা করছে। কারণ গণতন্ত্রের যে যাত্রাটা আমাদের রুদ্ধ হয়েছিল এতগুলো বছর, সেই পথে এখন আগাবার যে পথযাত্রাটা তা শুরু করবার কিন্তু একটা পথরেখা তৈরি হয়েছে, যেহেতু তফসিল হয়ে গেছে, জাতীয় নির্বাচন ঘনিয়ে আসছে। এবং এরকম সময় তারেক রহমানের ফিরে আসাটা শুধু বিএনপির জন্য কিন্তু নয়, যেহেতু ক্ষমতার ভারসাম্য ছিল না এতদিন ধরে। কারণ আমরা যত যাই বলি না কেন, বাংলাদেশ তো এখনো পর্যন্ত ব্যক্তিকেন্দ্রিক রাজনীতির উপরই নির্ভর করে আছে, এবং সেই ব্যক্তিকেন্দ্রিক রাজনীতিতে তেমন ব্যক্তি কিন্তু বাংলাদেশে আর ছিল না, যেহেতু খালেদা জিয়া অসুস্থ, আপনি জানেন যে নিষ্ক্রিয় হয়ে রয়েছে। তো সেই কারণে তারেক রহমানের আসাটা একটা ঐতিহাসিক ঘটনা। যেটা আপনি বলছেন যে কোন ঘটনাটি তাকে পরিশীলিত করেছে, আমার ধারণা আপনি যদি খেয়াল করে দেখেন যে তার বাবা জিয়াউর রহমান যখন প্রেসিডেন্ট হলেন 1977 সালের 21 এপ্রিল, 22 এপ্রিলে কিন্তু তিনি টিভি এবং বেতারে একটি ঘোষণা দিয়েছিলেন, তিনি একটি স্পিচ দিয়েছিলেন, যেখানে কিন্তু তিনি বলেছিলেন যে তিনি রাজনীতিটা সবার জন্য উন্মুক্ত করে দেবেন। তার আগ পর্যন্ত কিন্তু রাজনীতি উন্মুক্ত ছিল না, যেই কারণে বিএনপি দাবি করে আসছে যে জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। অ্যাট দ্য সেম টাইম জিয়াউর রহমান কিন্তু কোনো স্বাভাবিক উপায়ে ওই দিন রাষ্ট্রপতি হননি, কারণ তখনও তিনি চিফ মার্শাল অফিসার ছিলেন, এবং তখনও তিনি চিফ অফ আর্মি স্টাফ ছিলেন। যখন বিচারপতি সায়েম স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করলেন, যেটা নিয়ে অনেক কথাবার্তা আছে, তখন সাংবিধানিক সংকট যেন তৈরি না হয়, তিনি রাষ্ট্রপতি হলেন। তার বৈধতা দিতে কিন্তু তিনি পরবর্তীতে জাগদল, যা পরবর্তীতে বিএনপি হলো, সেই বিএনপি কিন্তু তিনি তৈরি করলেন। এবং অবশেষে কিন্তু 1979 সালে নির্বাচন দিয়ে, যেখানে আওয়ামী লীগ নির্বাচন করেছিল, জামাত নির্বাচন করেছিল, সবাই কিন্তু নির্বাচন করেছিল। অর্থাৎ ওই যে গণতন্ত্রের চর্চাটা, যেটা অনেকদিন ধরে রহিত হয়েছিল, এবং 1975 সালের 15ই জানুয়ারি যখন বাকশাল হয়, তখন তো একটি দলই মাত্র ছিল। ওই তার এতদিন পরে, বা আমি যদি বলি যে 4 বা 5 বছর পরে ওই চর্চাটা শুরু হয়েছিল, এবং জিয়াউর রহমান কিন্তু ওই রকম একটি ইতিহাসের মাহেন্দ্রক্ষণে ছিলেন। তার মাও যখন প্রথমবার ক্ষমতা নিলেন 1991 সালে, তখনই কিন্তু বাংলাদেশে এরকম 8-9 বছরের গণতান্ত্রিক যাত্রা একেবারে রুদ্ধ ছিল, এবং তার মাও ওই রকম সময় ক্ষমতা নিয়েছিলেন। তখন একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা উঠেছিল, অনেক সংস্কারের কথা বলা হয়েছিল, যদিও পরবর্তীতে বিএনপি 2 টার্মে এসে কিছু করেননি। তারেক রহমানও কিন্তু ঠিক একই রকম প্রেক্ষাপট এখন বাংলাদেশে আছেন, যে সামনে নির্বাচনটি হতে যাচ্ছে, তার আগে কিন্তু বাংলাদেশের এই যে জনপদ 56,000 বর্গমাইলের এই জনপদটার মহাফেজখানায় কিন্তু একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। সে আকাঙ্ক্ষা তিনিও নিশ্চয়ই বুঝতে পারছেন, কারণ 5 আগস্টের যে ঘটনা, সেটা তো দল হিসেবে বিএনপিকে অনুধাবন করতে হবে, কারণ মানুষের মনোজগতে একটা বিশাল পরিবর্তন এসে গেছে। আমার ধারণা তিনি সেটি অনুধাবন করে তরুণদের সাথে, আমি এর আগেও দেখেছিলাম যে 2001 থেকে 5 যেই সময়টা, তখনও কিন্তু তারেক রহমান
তরুণদের সাথে অনেক বেশি ডায়লগ করতেন এবং তিনি জেলায় বিভিন্ন- জেলায় তিনি যে জেলায় একটা জেলায় যুব যেয়ে- সম্মেলন করেছিলেন জি আমার। এক্স্যাক্টলি উনি সেখানে যেতেন এবং আমার এখনো খেয়াল আছে যে উনি স্টেজ থেকে নেমে আসতেন মাইক্রোফোনটা হাতে নিয়ে তাদের সাথে সরাসরি কথা বলতেন। তার কিন্তু সেই অভ্যাসটা ছিল এবং আপনি তার উপদেশটা যদি দেখেন সেখানেও দেখবেন কিন্তু তারুণ্যেরই প্রাধান্য আছে। এবং আমার ধারণা এর মধ্যে তো অনেক ঘটনা হয়েছে, ইতিহাসের পরিক্রমা মানুষকে শিক্ষা দেয় ক্ষমতা থাকলে কেমন অনুভব হয়, ক্ষমতা চলে গেলে কেমন অনুভব হয়। আমার ধারণা তিনি দুটোই বুঝেছেন এবং অভিজ্ঞতায় আমার ধারণা তাকে পরিশীলিত করেছে, পরিণত করেছে, মানুষের আকাঙ্ক্ষাও তাকে পরিশীলিত করেছে। আমরা আপনার কাছে ফিরবো। আমার একটা প্রশ্ন যে আছে আমি রেখে যেতে চাই যে আসলে বাংলাদেশের আমরা দেখি যে ক্ষমতার কেন্দ্রে আবার চলে গেলে আশেপাশে অনেকেই ভিড় করেন, তারা আসলে আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে আসলে সাহায্য করে কি করে না সেটা তারেক রহমান কিভাবে হ্যান্ডেল করবেন সেইটা আমার একটু প্রশ্ন। এবং আজকেও আমরা দেখেছি প্রচুর সংখ্যক নেতাকর্মী মঞ্চে উঠে গেছেন, তারই বক্তব্য দেওয়ার কথা ছিল, সেই জায়গাতেও অনেক কিছু পরিবর্তন আমরা দেখেছি।